শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান, আর এই আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার, স্বর্ণ ও মুদ্রা বাজার আপডেট। অন্য কোনো রুগ্ন ব্যাংকের সাথে সোশ্যাল ইসলামী ব্যাংকে একীভূত না করার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ব্যাংকটির উদ্যোক্তা, সাধারণ বিনিয়োগকারী ও গ্রাহকরা। সোমবার রাজধানীর প্রেস ক্লাবে এক সংবাদে এমন দাবি জানান তারা। এ সময় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের মদদে সোশ্যাল ইসলামী ব্যাংক দখলের পর ঘটে যাওয়া লুটপাটের দায় সাধারণ বিনিয়োগকারীদের উপর চাপানো হয়েছে। এসআইবিএলকে অন্য কোনো রুগ্ন ব্যাংকের সাথে একীভূত করা হলে তা হবে আমানতকারীদের জন্য আত্মঘাতী। বক্তারা আরও জানান, 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর পর্ষদ পুনর্গঠিত হলেও সেখানে প্রকৃত উদ্যোক্তাদের পাশ কাটিয়ে অনভিজ্ঞ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হয়েছে, ফলে ব্যাংকের প্রতি গ্রাহক আস্থা ফিরছে না। তাই ব্যাংকটি রক্ষায় প্রকৃত উদ্যোক্তাদের হাতে এর পরিচালনা পর্ষদ ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। দর্শক, রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে আজও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল সরবরাহ স্বাভাবিক না থাকায় অনেক পেট্রোল পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ। তেল সরবরাহ স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে দেশের বিভিন্ন ডিপোতে। এদিকে গ্রাহকের অতিরিক্ত চাহিদার কারণে পাম্পে তেলের সংকট দেখা দিয়েছে, এমনটাই বলছেন পাম্প মালিকরা। তেল তো পাচ্ছি না, ঠিক আছে, ম্যাক্সিমাম পাম্পই বন্ধ। আপনার 2-4টা পাম্প দিচ্ছে, হাজার হাজার মানুষ লাইনে দাঁড়া থাকে, তেল চাহিদার মতো পাচ্ছে না। অনেক পাম্পে ঘোরার পরে অল্প পরিমাণে তেল মিলতেছে, আমরা সঠিক পরিমাণে পাচ্ছি না। আমাদের তেল শেষ হয়ে যাওয়ার পরে আবার তেল আনার পরে যতক্ষণ সময় হয় অতটুকু সময় গ্যাপ থাকে যে গ্রাহকরা অতটুকু সময় ফিরে যাচ্ছে। এদিকে সকালে তেল পাওয়া যাবে এমন খবরে রাত থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে জ্বালানি সংকটে ভোগা গ্রাহকদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে। জামালপুরের মেলান্দহ উপজেলার একমাত্র ফিলিং স্টেশন ইসলাম পেট্রোলিয়ামে মোটরসাইকেল চালকদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। অনেককে রাত কাটানোর জন্য খড়ের বিছানা পেতে সময় পার করতেও দেখা গেছে। অন্যদিকে রংপুরের গঙ্গাচড়ায় কেউ মোটরসাইকেল নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন, আবার কেউ হাতে তেলের ক্যান নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। এরই মধ্যে বৃষ্টির কারণে ভোগান্তি আরও বেড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে 2 দফা বাড়ানো হয়েছে জেট ফুয়েলের দাম। ব্যবসায়ীরা বলছেন, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে অতিরিক্ত দাম বাড়ানো হয়েছে। অস্বাভাবিক দাম বৃদ্ধি নতুন করে চাপ তৈরি করেছে এভিয়েশন খাতে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব জানান, দাম নির্ধারণে একটি কমিটি করা হয়েছে। ট্যুরিজম ব্যবসায়ীরা জানান, যুদ্ধ ও জেট ফুয়েলের দামের এত তারতম্যের কারণে জিমিয়ে পড়েছে পর্যটন খাত। নাসিম মণ্ডলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে টালমাটাল বিশ্বের এভিয়েশন ব্যবস্থা, বাড়ছে জেট ফুয়েলের দাম। তবে সংশ্লিষ্টরা বলছেন, দামের তারতম্য বাংলাদেশে অনেক বেশি। কলকাতায় জেট ফুয়েলের প্রতি লিটার $0.62, মাস্কোটে $0.60, দুবাইয়ে $0.58, জেদ্দায় $0.58, দোহায় $0.58, ব্যাংককে $1.09, সিঙ্গাপুরে $0.58 বিক্রি হচ্ছে। আর বাংলাদেশে প্রতি লিটার জেট ফুয়েলের দাম $0.62 থেকে 2 দফায় বৃদ্ধি করে $1.32 বিক্রি হচ্ছে। বেসরকারি এভিয়েশন ব্যবসায়ীরা বলছেন, দামের অতিরিক্ত তারতম্যের কারণে বৈশ্বিক হুমকির মুখে পড়বে এভিয়েশন খাত। সারাদিনে যদি আমরা 30 থেকে 35টা ফ্লাইট অপারেট করি, তো 35টা ফ্লাইটেরই কিন্তু আমরা রিফিলিংটা ঢাকা থেকে করছি। ঠিক অপোজিট যে কম্পিটিটর যারা আছেন, মধ্যপ্রাচ্যে যেসব ডেস্টিনেশনতে ফ্লাইট অপারেট করে, সৌদি এয়ারলাইন্স কিংবা এমিরেটস কিংবা কাতার এয়ারওয়েজ, আমাদের পার্শ্ববর্তী যেসব দেশগুলো আছে কিংবা রিজনাল কান্ট্রিগুলোতে আছে, কলকাতা এবং নেপালে কিন্তু স্টিল নাও তারা কিন্তু জেট ফুয়েল প্রাইসটা ইনক্রিজ করে নাই। আপনাকে এটাও জানিয়ে রাখি, পাকিস্তানে অনলি 24% ইনক্রিজ করেছে, মালদ্বীপে 18% ইনক্রিজ করেছে, এখানে বাংলাদেশের 16 দিনের মধ্যে প্রায় 115% ইনক্রিজ করেছে। এছাড়া এই মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করেছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন
অব বাংলাদেশ। আর টোয়াব বলছে অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে হুমকির মুখে পড়েছে পর্যটন খাত। জেট ফুয়েলের কারণে আমাদের প্যাকেজ কস্টটা বেড়ে যাচ্ছে, যেহেতু এয়ার ফেয়ার বেড়ে যাচ্ছে, ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে। এই ট্রান্সপোর্টেশনটা আমাদের প্যাকেজ ট্যুরের একটা বিরাট বড় অংশ, যেটা 65% কাভার করে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে প্রশ্ন ছিল, পার্শ্ববর্তী দেশগুলোর সাথে সামঞ্জস্য না করে বাংলাদেশে জেট ফুয়েলের দাম এত বেশি বাড়ানো হয়েছে কেন? যারা এটা নির্ধারণ করে একটা কমিটি আছে, আমি ওই কমিটির কেউ না, কারণ আপনি দেখছেন আমার স্বাক্ষর এটা দিয়েছে সেক্রেটারি অফ কমিশন, আমি সই করি, কিন্তু এই কমিটিতে যারা সিদ্ধান্ত নেয় তাদের সাথে আলাদুল্লাহ সবচেয়ে ভালো রিজন পাইতে হয়। ব্যবসায়ীরা বলছেন ফুয়েলের কোনো ঘাটতি না থাকলেও অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে দাম। আন্তর্জাতিক অঙ্গনে বেড়েছে জেট ফুয়েলের দাম, তবে দক্ষিণ এশিয়ার সাথে অসামঞ্জস্যপূর্ণ করে মূল্য বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশে। তাই একেবারে দ্বিগুণ না করে ধাপে ধাপে মূল্য বৃদ্ধি করা যেত বলে মন্তব্য করেছেন এভিয়েশন ব্যবসায়ীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বন্দরে 2টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে। গত এক মাসে 30টি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভিড়েছে। এর মধ্যে 27টি ইতিমধ্যে জ্বালানি খালাস করে ফিরে গেছে। আগামী 4 এপ্রিলের মধ্যে ভিড়বে আরও 6টি, যা দেশের জ্বালানি নিরাপত্তায় স্বস্তির বার্তা দিচ্ছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। তবে দুশ্চিন্তার বিষয় হলো, অপরিশোধিত তেলের সংকটে পড়েছে দেশের একমাত্র সরকারি জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। দর্শক, সংবাদের এই পর্যায়ে সার্বিক কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, যেখানে যুদ্ধ, জ্বালানি, অর্থনীতি, অনিশ্চয়তা রয়েছে। আর সেই আলোচনায় যোগ দিতে আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন, অর্থনীতিবিদ ডক্টর মাহমুদ হোসেন। ডক্টর মাহমুদ হোসেন, আপনাকে নিউজ 24 বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ আপনাকে। শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে এখন যে পরিস্থিতি দেখছেন, তাতে যুদ্ধ তো দীর্ঘায়িত হবে বলে মনে করা হচ্ছে। সেই সাথে এখন পর্যন্ত বাংলাদেশ তো সার্ভাইভাল মোডে রয়েছে, সেটা আসলে কতদিন টিকে থাকতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে তার সাথে বাংলাদেশের অর্থনীতির খুব একটা গভীর সম্পর্ক বিদ্যমান আছে। এর মূলত আপনার যদি মোটা দাগে আমরা কারণ বলি, একটা তো জ্বালানির ইস্যু আছে, এবং আমাদের যে পণ্য পরিবহন হয় এর বেশিরভাগই কিন্তু আপনার হরমুজ প্রণালী দিয়ে হয়। যদিও ইরান থেকে একটা নিশ্চয়তা পাওয়া গেছে যে বাংলাদেশের জ্বালানি জাহাজগুলা ইরান বাধা দিবে না, বাট তারপরেও আমাদেরকে কিন্তু তৈল কিনতে হচ্ছে ওপেন সোর্স থেকে। এখন যেমন এলএনজির কথা চিন্তা করে, যেটা কাতার থেকে কেনা হতো, তারা কিন্তু উৎপাদন বন্ধ করে দিয়েছে। এখন আমাদের যে কন্ট্রাক্ট প্রাইস ছিল তার প্রায় 3 গুণ দামে ওপেন সোর্সে কিনতে হচ্ছে, এবং জ্বালানিতে সরকারের একটা ভর্তুকি দিতে হয় এবং সরবরাহ নিশ্চিত করতে হয়। আমাদের এখন অ্যাগ্রো ফিল্ডে যেটা আছে, যে আমাদের যে আপনি জানেন যে আমাদের অর্থনীতির মূল বেস কিন্তু আপনার অ্যাগ্রো ইকোনমি। সেখানে যদি সময় মতো সার সাপ্লাই দেয়া না যায়, কীটনাশক সাপ্লাই না দেয়া যায়, এবং আপনার যে সেচের মাধ্যমে পানির যে ব্যবস্থা করা হয়, সেখানে যদি ডিজেল সাপ্লাই দেয়া না হয়, কারণ ডিজেলটা তো মেনলি আমরা ইম্পোর্ট বেস, তো সেক্ষেত্রে কিন্তু কৃষির উপর একটা খুবই নেতিবাচক প্রভাব পড়বে, এবং আমাদের খাদ্য নিরাপত্তা একটা বড় একটা কনসার্ন কিন্তু দাঁড়াবে। এটা একটা দীর্ঘমেয়াদী ইম্প্যাক্ট কিন্তু আসার সম্ভাবনা আছে। এট দ্য সেম টাইম আমাদের যে রেমিটেন্স আছে, প্রায় 30 থেকে 40 লাখের মতো শ্রমিক এরা কিন্তু মধ্যপ্রাচ্যে কাজ করে। তো ওখানে কিন্তু আমাদের বেশ কিছু রেমিটেন্স যোদ্ধা কিন্তু মারাও গেছে কয়েকজন। এখন দেখা যায় যে তারা যদি মধ্যপ্রাচ্যের ইকোনমি যদি এফেক্টেড হয়, তাহলে ওখানে কাজ থাকবে না, তাহলে আমাদের শ্রমিকদের কাজ চলে যাবে, নতুন ভাবে ওখানে কেউ যেতে পারবে না। অনেক এট দ্য সেম টাইম আমাদের কিন্তু রেমিটেন্স প্রবাহের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে, এবং একটা ইনফ্লেশনারি ইম্প্যাক্ট পড়বে। সারা বিশ্বের অর্থনীতি কিন্তু একটা টালমাটাল অবস্থায় দেখা যাচ্ছে। তো এরকম একটা অবস্থায় বাংলাদেশের অর্থনীতি যেখানে খুবই ভঙ্গুর অবস্থায় আছে, আপনি জানেন যে বিগত 18 মাসে
এই ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে বলতে গেলে তেমন কোনো খরচই হয়নি। সোশ্যাল সেফটি নেটের দিকে যেটা আছে, যেখানে বাংলাদেশের একটা বিশাল একটা জনগোষ্ঠীকে কিন্তু সরকারের সাপোর্ট দিতে হয়, সেখানেও কিন্তু তেমন একটা আপনারা মনে করেন এই অ্যাক্টিভিটি চোখে পড়ছে না। এটা যদি না নেওয়া যায় তাহলে এই যে ভালনারেবল পোর কমিউনিটি আছে তারা কিন্তু আপনার খুবই এফেক্টেড হবে। এবং এট দ্য সেম টাইম আমাদের যে রাজস্ব ব্যয় এখন হচ্ছে, সেটা কিন্তু রাজস্ব আয়ের মাধ্যমে সংকলন করা যাচ্ছে না। তো যার কারণে গভর্নমেন্ট এক্সপেন্ডিং অনেক বাড়াতে হবে। তো এরকম একটা যুদ্ধ অবস্থায় গভর্নমেন্ট কোথা থেকে অর্থের সংস্থান করবে সেটা নিয়েও কিন্তু আপনার মনে করেন একটা কনসার্ন আছে। আপনি জানেন যে জ্বালানি তেলের যে এই যে উচ্চ দামে কিনতে হচ্ছে, সেটা মেটাবার জন্য কিন্তু IMF এর কাছে অলরেডি অর্থ মন্ত্রণালয়, ERD আমাদের এরা রিচ করছে বাড়তি একটা লোন নেয়ার জন্য। তো এই সবকিছু মিলে আপনার খুবই একটা নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতির উপর। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আরেকটু বেশি একটু জানতে চাই আপনার কাছ থেকে, বেশ কিছু চমৎকার ইনফরমেশন পেলাম। সেটি হচ্ছে জ্বালানি সংকট, জ্বালানি নিয়ে তো বেশ কিছু কথা বলেন আপনি, যেই সংকট চলছে এবং সরকার যেসব পদক্ষেপ নিয়েছে তা কি আসলে এখন পর্যন্ত পর্যাপ্ত কিনা আপনার কাছে কি মনে হচ্ছে, নাকি আরো কিছু করা যেতে পারে? দেখুন, আমি দুটো জিনিস বলবো। যে নাম্বার ওয়ান, যে এই নতুন সরকার যে জ্বালানি তেল নিয়ে যে পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে আপনার এই যে ডিজেল বা অকটেন এগুলোর যে দাম বাড়ায়নি, এটাকে আপনার আমি খুব ইতিবাচক পদক্ষেপ হিসাবে দেখি। কারণ এটা শুধুমাত্র কিন্তু তৈলের দাম বাড়িয়ে বা জ্বালানি তৈলের দাম বাড়িয়ে এখানে গভর্নমেন্ট ভর্তুকি কমানো না। যদি দাম বাড়াতো তাহলে কিন্তু অন্যান্য যে খাদ্য দ্রব্য বা পরিবহন ব্যয়, এটা এমন একটা অবস্থায় বাড়তো যে আমাদের মুদ্রাস্ফীতি এখনই এমন একটা অবস্থায় আছে, ফার্দার যদি জ্বালানি তেলের উচ্চ মূল্যের জন্য আরো বাড়ে তাহলে কিন্তু আমাদের মুদ্রাস্ফীতি একদম কন্ট্রোল করা যেত না। এটা খুবই একটা ইতিবাচক পদক্ষেপ। বাট সোর্সিং এর ব্যাপারে আমার মনে হয় আরো বেশি অ্যাক্টিভ হওয়া দরকার। বিশেষ করে আপনার মধ্যপ্রাচ্য থেকে, যেমন এই যে রাশিয়া থেকে কিন্তু ইন্ডিয়াও আপনার 30 দিন উইদাউট স্যাংশন তারা কিছু জ্বালানি তেল সোর্সিং করবে। তো বাংলাদেশও রিচ করছে, বাট আমার কাছে মনে হয় যে এটা আরো জোরে সোরে লাগা উচিত। ইভেন মনে করেন চায়না বা অন্য অন্য সোর্স থেকেও আমাদের কিছু কীটনাশক এগুলো সংগ্রহ করার বা ইউরিয়া অথবা সার এগুলো সংগ্রহ করার জন্য গভর্নমেন্টের চেষ্টা করা উচিত। এবং আপনার মনে করেন অন্য অন্য সোর্সে একটু ডাইভার্সিফাই করা উচিত বলে আমার কাছে মনে হয়। এবং আমাদের যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক যেটা আছে, চায়না ডেভেলপমেন্ট ব্যাংক আছে, শুধুমাত্র IMF না, সেখান থেকেও এই দুটো প্রতিষ্ঠান থেকেও কিছু আপনার আপদকালীন কিছু ফান্ডিং এর বা লোনের ব্যবস্থা করা উচিত বলে আমার কাছে মনে হয়। বাট আপনার জ্বালানি তেল সরবরাহের যে ব্যবস্থাটা আছে এটা খুবই আপনার নাজুক একটা অবস্থায় আছে। বিশেষ করে রেশনিং এর মতো যে ব্যবস্থাটা করা হয়েছিল সেটা কিন্তু খুব একটা আপনার মনে করেন খুব বুদ্ধিমানের একটা পদক্ষেপ ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ দেখুন, ওইটা এনফোর্স করার মতো ব্যবস্থা ছিল না, বাট একটা পলিসি নিয়ে নিল, যার কারণেই কিন্তু অসাধু চক্র আপনার হচ্ছে বিভিন্ন ভাবে তৈল মজুত করলো। এবং এখন বিভিন্ন জায়গায় বের হচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা বের করছে, বাট সেক্ষেত্রে আবার জরিমানা যেটা করছে এটা মনে হয় একটু অপরতুল হচ্ছে। এদেরকে শুধুমাত্র আর্থিক জরিমানা না, এদের জেলও দেওয়া উচিত, সো দ্যাট মানুষ যেন এক্সাম্পলারি পানিশমেন্ট দেখে এবং এগুলা যেন অনুসরিত হয় বলে আমার কাছে মনে হয়। আপনাকে ধন্যবাদ। আরেকটু বিষয় একটু জানতে চাই, এই যে বর্তমান সময়টাতে আমরা দেখলাম যে সরকার আসলে অফিস টাইমটা কমিয়ে নিচ্ছে, ছুটির ব্যবস্থা করছে, তারপর আমরা দেখলাম যে ফুয়েল কার্ড দেওয়ার একটা পরিকল্পনা করছে, তারপর পাম্পগুলোতে দেখা যাচ্ছে যে 300 টাকা 500 টাকার মধ্যে এটা নির্ধারণ করে দেওয়া হচ্ছে। আসলে এই ব্যাপারগুলো কতটা ফলপ্রসূ হবে বা হচ্ছে আপনার কাছে মনে হয়? দেখুন, আমার কাছে মনে হয় যে এই যে অফিস টাইম যেটা কমানোর কথা চিন্তা করছে, এটা একটা পজিটিভ পদক্ষেপ হতে পারে। বিশেষ করে আমার মনে হয় যে স্কুল গুলায় যেখানে মনে করেন একটা দেখা যায় যে হয়তো অনেক বাস আছে যেখানে একটা স্কুলে
স্টুডেন্টকে ক্যারি করে, অথচ যদি পার্সোনাল গাড়ি নিয়ে যায় 25টা গাড়ি কিন্তু যায়। তো এখানে অল্টারনেটিভ হয়তো কিছু ব্যবস্থা করা যেতে পারে, বিশেষ করে যদি আপনার এই যে অফিস টাইম যদি কমায় বা একটু টাইম যদি অ্যাডজাস্টমেন্ট করে, যেমন স্কুল টাইম একটা টাইমে দিল আর অফিস টাইম স্টার্টিং আর একটা টাইমে দিল, তখন কিন্তু এই যে অফিসের জন্য যে স্টাফ বাসগুলো আছে এগুলো কিন্তু স্কুলে প্রোভাইড করা যেতে পারে। এভাবে করে একটা রেশনিং আপৎকালীন সলিউশন একভাবে চিন্তা করা যেতে পারে। আর ফুয়েল কার্ড বা যেটাই করুক, গভর্নমেন্টকে প্রথম সিদ্ধান্ত নিতে হবে যে এটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারবে কিনা। কারণ কোনো একটা শুধুমাত্র ব্যবস্থা বা পদক্ষেপ নিলেই হবে না, এই পদক্ষেপটা কিন্তু পরিপূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। দেখুন, মানুষ কিন্তু তাকিয়ে আছে, কারণ এটা হচ্ছে একটা নতুন গভর্নমেন্ট, তাদের কথায় এবং কাজে কতটা মিল আছে এর উপর বেশ করে মানুষ কিন্তু আপনার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বা বিভিন্ন ভাবে তারা আপনার মনে করেন তাদের পলিসি নির্ধারণ করছে। তো গভর্নমেন্ট এমন কোনো পদক্ষেপ যেন না নেয় যেটা তারা বাস্তবায়ন করতে পারবে না, বা জাস্ট পদক্ষেপ নিয়ে আপনার এই ফুয়েল পাম্প মালিক তাদের হাতে ছেড়ে দিবে। কারণ এই পাম্প মালিকরা কিন্তু তাদের নিজস্ব মেকানিজম যে অনেক ভালো আছে তাও বলা যাবে না, বা পূর্ববর্তী সময়ে তারা তাদের পারফরমেন্স যে গভর্নমেন্ট নিয়ম নীতি কমপ্লায়েন্সে খুব ভালো আছে তাও কিন্তু বলা যাবে না। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় হোর্ডিং পর্যন্ত হয়েছে বা বিভিন্ন জনকে আপনার হচ্ছে ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট হয়েছে। তো ফুয়েল কার্ড দিয়ে সেটা যদি বাস্তবায়ন করতে পারে আমার কাছে মনে হয় সেটা যথাযথ হবে। বাট দুটো জিনিস গভর্নমেন্টের খুব প্রায়োরিটি ভাবে করা উচিত। একটা করা উচিত হচ্ছে যে সেচের জন্য পর্যাপ্ত পরিমাণ আপনার ডিজেল সাপ্লাই এনশিওর করা উচিত। এট দ্য সেম টাইম আপনার কীটনাশক যেগুলো আমাদের ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে বা আমাদের ফার্টিলাইজার সংগ্রহের ইস্যু আছে সেগুলাই যেন কোনো ইম্প্যাক্ট না পড়ে। কারণ কাতার থেকে কিন্তু অনেক ফার্টিলাইজার সংগ্রহ হতো মিডল ইস্ট থেকে, সেদিকেও বোধহয় নজর দেওয়া উচিত। এবং আমাদের যে গার্মেন্ট শিল্প আছে এগুলো আপনার খুব ইলেকট্রিসিটিটা আপনার সাপ্লাইটা কিন্তু আনইন্টারাপ্টেড করা উচিত। এবং এক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট আছে সেটা কমিশনিং খুব দ্রুত করা যায় কিনা, বা সেটাকে আপনার মনে করেন সেখান থেকে বিদ্যুৎ সাপ্লাই ন্যাশনাল গ্রিডে আনা যায় কিনা এজ অ্যান অল্টারনেটিভ হিসাবে, এটা আপনার জোরে সোরে দেখা উচিত বলে আমার কাছে মনে হয়। জি ডক্টর মাহমুদ, শিল্পের আসলে জ্বালানির যে একটা সংকট এটা তো আগে থেকেই ছিল, এবং নতুন করে যেই সংকট তৈরি হচ্ছে তাতে করে আসলে রপ্তানিমুখে শিল্পের জন্য কতটা ঝুঁকি তৈরি হতে পারে বলে আপনার মনে হয়? দেখুন, ঝুঁকি তো আছে, কারণ আগে থেকে কিন্তু শিল্প মালিকদের একটা আপনার কমপ্লেন ছিল যে অনেক শিল্প প্রতিষ্ঠান ইভেন তারা নতুন ভাবে প্রতিষ্ঠা করেছে বাট শুরু করতে পারছিল না শুধুমাত্র এনার্জির অভাবে। এখন আবার নতুন করে আপনার মনে করেন এই যে বিশ্বব্যাপী একটা এনার্জির সংকট শুরু হলো, দেখেন লোন কিন্তু বাড়তেছে, বা এই শ্রমিক বা আপনার ফিক্সড কস্ট এটা কিন্তু অনবরত আপনার মনে করেন শিল্প মালিকদের উপরে প্রেসারটা পড়ছে। এখন তারা যদি উৎপাদন কার্যক্রম ঠিক মতো পরিচালনা না করতে পারে তাহলে কিন্তু এই শিল্প প্রতিষ্ঠানগুলো রুগ্ন হয়ে যাবে। আর বিশেষ করে আমাদের যে এক্সপোর্ট আপনার নেগেটিভলি ইম্প্যাক্টেড হয়েছে সেটা কিন্তু এখনো আমরা ইতিবাচক ধারায় কিছুটা আছে, বাট এখনো কিন্তু একদম সম্পূর্ণভাবে যে আমরা 80% বা 90% ক্যাপাসিটিতে উৎপাদন কার্যক্রম চলমান রেখে কারখানা চালানো হচ্ছে এরকম অবস্থায় কিন্তু যায়নি। তো কাজেই রপ্তানির উপর একটা অলরেডি নেতিবাচক প্রভাব আছে। তো নতুন ভাবে যদি জ্বালানি সংকট যদি প্রকাট আকার ধারণ করে তাহলে কিন্তু এটা রপ্তানি বাণিজ্যের উপর আমাদের খুবই নেতিবাচক একটা প্রভাব পড়বে, এবং আমাদের ক্রেতারা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হওয়ার একটা ঝুঁকি থাকবে। তো এটাও কিন্তু মাথায় নেওয়া উচিত যে এটা শুধুমাত্র 1-2 মাস আমরা যে কম এক্সপোর্ট করবো সেটাই না, ইভেন আমরা কিন্তু মার্কেট হারাবার একটা সম্ভাবনা থেকে যাবে। জি ডক্টর মাহমুদ হোসেন, একটু ভিন্ন প্রসঙ্গে একটু জানতে চাই, সবকিছু মিলে যুদ্ধ প্রসঙ্গ এবং অনিশ্চয়তার বিষয় নিয়ে একটু জানতে চাইলে যে বাংলাদেশের বৈদেশিক যে শ্রম বাজার তার তো পুরোটাই মধ্যপ্রাচ্য নির্ভর।
এই যুদ্ধ যদি দীর্ঘায়িত হয় তাহলে আসলে বাংলাদেশি যে শ্রমিক রয়েছে তাদের ভবিষ্যৎটা আসলে কি হতে পারে? দেখুন, তাদের ভবিষ্যৎ যে খুব একটা ভালো হবে না, এর একটা আমাদের কাছে কিন্তু প্রমাণ বা এর একটা অভিজ্ঞতা কিন্তু আমাদের আছে। যখন কুয়েত এন্ড ইরান যুদ্ধ ছিল, ওই টাইমে কিন্তু আমাদের অনেক পরিমাণ শ্রমিককে বিভিন্ন ভাবে জীবন নিয়ে অন্য অন্য রুটে পালিয়ে আসতে হয়েছে। পরবর্তীতে তাদেরকে কিছু ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল, বাট ওই ফ্যামিলি গুলো যারা আপনার জায়গা জমি বিক্রি করে যারা বিশেষ করে কুয়েতে গিয়েছিল, তারা কিন্তু সর্বশান্ত হয়েছে। এবং তার চেয়েও এখন যেহেতু আমাদের জনসংখ্যা অনেক বেশি এবং আমাদের শ্রমিকও কিন্তু মিডল ইস্টে তৎকালীন সময় যা ছিল তার কয়েক গুণ এখন, তো কাজেই এখন ইম্প্যাক্টটা বেশি পড়বে। আর তখন শুধুমাত্র কুয়েত আর ইরাকের ইস্যু ছিল, এখন কিন্তু সমগ্র মিডল ইস্ট, বিশেষ করে আপনার দুবাই দেখেন, কাতার দেখেন, কুয়েত দেখেন, অথবা আপনার মনে করেন এই যে মিডল ইস্টের এন্টায়ার এরিয়ায় কিন্তু গালফ এরিয়াটা কিন্তু এখন এফেক্টেড হচ্ছে। তো কাজেই এটা যেমন আমাদের শ্রমিকদের অর্থনৈতিক অবস্থা, এট দ্য সেম টাইম আমাদের বাংলাদেশের ওভারঅল যে ম্যাক্রো ইকোনমি তার উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। কারণ এখন আমাদের এই যে ম্যাক্রো ইকোনমির মেইন কিন্তু লাইফলাইন ছিল এই ওয়েজ আর্নার বা রেমিটেন্স ফ্রম দা এই যে শ্রমিক যারা ছিল তাদের কাছ থেকে। তো এটার উপর যদি দীর্ঘমেয়াদী একটা নেতিবাচক প্রভাব উল্লেখযোগ্য পরিমাণ পড়ে, সেটা কিন্তু অর্থনীতির জন্য এবং বাংলাদেশের জন্য খুবই নেতিবাচক হবে, এখানে কোনো সন্দেহ নেই। ডক্টর মাহমুদ হোসেন, আপনাকে ধন্যবাদ। শেষ সময় একটু জানতে চাই, 1 মাস পার হয়ে গেল যুদ্ধের মধ্যপ্রাচ্যে। আমরাও এর আগে আপনাকে একই প্রশ্ন করলাম যে আসলে অনেকটাই মধ্যপ্রাচ্য নির্ভর, তাদের পরিবার নির্ভর, একটা পুরো পরিবারটি একজনের উপর নির্ভর করে। আর সব মিলিয়ে যদি আল্লাহ না করুক কোনো একটা ঝামেলা হয়েই যায়, আসলে সরকারের তরফ থেকে কি করা উচিত বলে আপনার মনে হয়? দেখুন, সরকারের তরফ থেকে সবচেয়ে বড় যেটা ব্যাপার, যে একটা ইস্যুস আছে যে আমাদের যারা এই মধ্যপ্রাচ্যে আমাদের রেমিটেন্স আর্নার আছে, তাদের কিন্তু একটা ডাটাবেস আমাদের বিএমইটি তে সংরক্ষিত আছে। তো সরকারের তরফ থেকে এখন যেটা করা উচিত যে এদের ডাটাবেসটা আপনার মনে করেন একদম জেলা পর্যায়ে নিয়ে গিয়ে এইসব ফ্যামিলির কাছে জেলা প্রশাসকের মাধ্যমে বা ইউনিয়নের মাধ্যমে রিচ করা দরকার। এবং এদেরকে বর্তমানে কিন্তু এদের পরিবারকে মানসিক ভাবে একটু বুস্ট আপ করা দরকার বা এদের পাশে দাঁড়ানো দরকার। এবং পরবর্তীতে যদি রেগুলার রেমিটেন্স প্রবাহ যদি এফেক্টেড হয়, তাহলে পরিবারের অবস্থা দেখে সোশ্যাল সেফটি নেটে তাদেরকে ইনক্লুড করা দরকার। কারণ তাদের কন্ট্রিবিউশনটা কিন্তু আমাদেরকে আমলে নিতে হবে এবং তাদেরকে সাপোর্ট করতে হবে। কারণ তাদেরকে সাপোর্ট না করাটা ঠিক হবে না, কারণ তারা শুধু তাদের ফ্যামিলির জন্য যে অর্থ আনছে তা না, তারা কিন্তু ফরেন রেমিটেন্স এনে বাংলাদেশের ইকোনমিকে সাপোর্ট দিয়েছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে এবং তারা যেন পরবর্তীতে এখন গভর্নমেন্টের সাপোর্ট পেয়ে পরবর্তীতে যেন আবারও মিডল ইস্টে বা বিভিন্ন দেশে রেমিটেন্স আর্নিং এর জন্য জীবনের ঝুঁকি নিয়েও হলেও আপনার যায় এখন মানুষ, তারপরেও আপনার মনে করেন এভাবে তাদের ইফোর্টটা কন্টিনিউ করে। এই জন্য সরকারকে বা দেশের মানুষকে সরকারের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো উচিত বলে আমার কাছে মনে হয়। ডক্টর মাহমুদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, দেশের প্রধান পত্রিকাগুলোর একটু তথ্য জানতে চাই, সেখানে আসলে কি বলা হচ্ছে ব্যবসা বাণিজ্য নিয়ে একটু জানতে চাই। যদি দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাকে বলা হচ্ছে যে জিরো ওয়েটিং টাইমে ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি। যেখানে চট্টগ্রাম বন্দর আবারও জিরো ওয়েটিং টাইমে ফিরেছে বলা হচ্ছে, যার ফলে বহির্নোঙরে জাহাজের অপেক্ষায় এখনও শূন্যে নেমে এসেছে। আর এতে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম কমে যাওয়ায় আমদানি রপ্তানি কার্যক্রমে নতুন গতি এসেছে বলা হচ্ছে। যদি একটু দেখি, যা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে বলা হচ্ছে অর্থনৈতিক সংকট মোকাবিলায় $2 বিলিয়ন সহায়তা চায় সরকার। সেখানে একটু বলতে চাই, যেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্য শক্তিশালী করতে অতিরিক্ত $2 বিলিয়ন সহায়তা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এবার একটু যদি দেখি যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে বলা হচ্ছে যুদ্ধের
তীব্রতা বৃদ্ধি, বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম, এশিয়ায় শেয়ারের দর পতন। দর্শক, এখানে বলা হচ্ছে যে ইরান যুদ্ধের তীব্রতা বাড়তেই সোমবার বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম। যদি একটু আরেকটু দেখতে চাই যে কি বলা হচ্ছে, কালের কণ্ঠে বলা হচ্ছে যে যুদ্ধে লন্ড ভণ্ড শ্রমবাজার, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের মোট অভিবাসীর সর্বোচ্চ ৬৭% যায় সৌদি আরবে, যে হিসেবে বাংলাদেশের শ্রমবাজারের অর্ধেকের বেশি যায় শুধু এই দেশটিতে। আর শ্রমবাজারের দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থ কুয়েত, ষষ্ঠ আরব আমিরাত এবং সপ্তম স্থানে রয়েছে জর্ডান। পরবর্তীতে যদি আমরা একটু দেখি যে বণিক বার্তায় দেখা যাচ্ছে যে জ্বালানি কিনতে জুনের মধ্যে প্রয়োজন হবে বাড়তি $3 বিলিয়ন। তার পরবর্তীতে যদি আমরা একটু দেখি যে পরবর্তী কি আছে আমাদের হাতে, যেখানে বলা হচ্ছে দৈনিক সমকালে রেকর্ড খেলাপির মধ্যেও বেড়েছে শিল্পের মেয়াদি ঋণ, যেখানে বলা হচ্ছে যে শিল্পের মেয়াদি ঋণ বেড়েছে প্রায় 11%। 2025 সাল শেষে শিল্পের মেয়াদি ঋণের স্থিতি দাঁড়িয়েছে 4,23,587 কোটি টাকা। 2024-এ বছর শেষে যা ছিল 3,80,000 কোটি টাকা। দর্শক, এবার একটু আপনাদেরকে জানাতে চাই মুদ্রা বাজারের খবর, একটু আপনাদেরকে জানাতে চাই মুদ্রার বাজারের খবর যদি আমরা একটু দেখি, মার্কিন ডলারের ক্রয় মূল্য যেখানে ধরা হচ্ছে 122 টাকা, যা বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরো ক্রয় মূল্য ধরা হচ্ছে 140 টাকার, যার বিক্রয় মূল্য 145 টাকা। পাউন্ড 159 টাকা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 166 টাকা। এদিকে চীনা ইউয়ান যদি বলি আমরা, ক্রয় মূল্য ধরা হচ্ছে 16 টাকা এবং বিক্রয় মূল্য 18 টাকার। সৌদি রিয়াল 32 টাকা 20 পয়সা ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য দেখা যাচ্ছে 33 টাকা 20 পয়সা। এদিকে ভারতীয় রুপি 1 টাকা 25 পয়সা হচ্ছে ক্রয় মূল্য, আর বিক্রয় মূল্য দেখাচ্ছে 1 টাকা 45 পয়সা। দর্শক, একটু স্বর্ণের দাম এবার আপনাদেরকে জানাতে চাই। বাজুস্তের তথ্য মতে স্বর্ণের যে 22 ক্যারেট স্বর্ণ রয়েছে তার প্রতি গ্রাম স্বর্ণের ক্রয় মূল্য এখন পর্যন্ত 20,700 টাকা হচ্ছে প্রতি গ্রাম, আর প্রতি ভরি হচ্ছে 2,41,444। এদিকে ক্যারেট হচ্ছে প্রতি গ্রাম 21 ক্যারেটের যেটা, সেটা হচ্ছে 19,775 এবং প্রতি ভরি হচ্ছে 2,30,655 টাকা। আর 18 ক্যারেট যার প্রতি গ্রাম ধরা হচ্ছে 16,935 টাকা এবং প্রতি ভরি 1,97,529 টাকা। এদিকে যদি সনাতন পদ্ধতির দিকে আমরা একটু তাকাই, তাহলে দেখা যাচ্ছে যে প্রতি গ্রাম স্বর্ণের দাম দেখা যাচ্ছে 13,790 টাকা এবং প্রতি ভরি 1,60,846 টাকা। দর্শক, এবার একটু রূপার দাম জানাতে চাই আপনাদের। রূপার দাম দেখা যাচ্ছে 22 ক্যারেট রূপার প্রতি গ্রাম হচ্ছে 460 টাকা এবং প্রতি ভরি দেখাচ্ছে 5,365 টাকা। এদিকে 21 ক্যারেট প্রতি গ্রামের দাম দেখাচ্ছে 440 টাকা, প্রতি ভরি 5,132 টাকা এবং 18 ক্যারেট রূপার প্রতি গ্রাম 380 টাকা, প্রতি ভরি 4,432 টাকা। আর সনাতন পদ্ধতির যে রূপা রয়েছে তা দেখাচ্ছে 285 টাকা প্রতি গ্রাম, প্রতি ভরি দেখাচ্ছে 3,324 টাকা। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। বগুড়ার শিবগঞ্জে গাইডওয়াল নির্মাণের নামে 3 একরের বিশাল এক খাস পুকুর ও সংলগ্ন কবরস্থান খুঁড়ে প্রায় কোটি টাকার মাটি ও বালু বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এই লুটপাটের ফলে হুমকির মুখে পড়েছে কবরস্থান সহ অন্তত 30টি বসতভিটা। বিক্ষুব্ধ এলাকাবাসী মাটি কাটার সরঞ্জাম জব্দ করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে। আর জেলা প্রশাসক জানিয়েছেন এই বিষয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বগুড়া থেকে আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর রিপোর্ট। আমাদের কবরস্থান পুকুর বানিয়ে দিচ্ছে। এমন অভিযোগ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামপাড়া পূর্বপাড়া গ্রামের অসহায় খেটে খাওয়া মানুষদের। এলাকার দরিদ্র মানুষের শেষ ঠিকানা 3 একরেরও বেশি বড় খাস পুকুর পাড়ের কবরস্থান। কিন্তু পুকুর পাড়ে গাইডওয়াল নির্মাণের নামে কবরস্থান সহ পুকুর কেটে মাটি ও বালু বিক্রি করছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিম ধলু। এমন অভিযোগ স্থানীয়দের। কবরের জায়গা রক্ষা করে আসে মাটি বেচছে বালি সমুদ্র বেচে ফেল দিছে। এটা আমার ভাগনার আছে, আমার বোনের আছে, কথা বুঝলেন, আর আমার চাচির আছে,
সব ভেঙে লেগেছে। স্থানীয়রা জানান, প্রভাব খাটিয়ে গত 3 মাস ধরে প্রায় 30 ফুট গভীর করে দিনে মাটি কেটে বিক্রি এবং রাতে বালু উত্তোলন করে ট্রাক যোগে বাইরে সরিয়ে নিয়ে কোটি টাকার মাটি ও বালু বিক্রি করেছে প্রভাবশালী এই চক্র। আমরা সবাই যেন এর সঠিক বিচার পাই। ধনুর যান কোনো এই যে দায়িত্ব থাকে না নিয়মবাড়ি। শুক্রবার বিকেলে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ভেকু মেশিন ও 2টি ট্রাক জব্দ করে। পরে রাতে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ঘটনাস্থলে গেলে গ্রামবাসী বিক্ষোভ করে অভিযুক্ত সদস্যের বিচার দাবি করেন। মানে বাউন্ডারি ওয়ালের পরেই যে একবার গভীর করছে এক জায়গায়, ওটা দেখার পরে আমি তাকে বাধা দিলাম। পরে আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে উপর থেকে আমার উপর চাপ প্রয়োগ করে আমার মুখ বন্ধ করে সে কাজ শুরু করলো। অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য বলেন, তিনি পুকুর পাড় বাঁধতে গিয়েছিলেন। না ভাই, কবর কাটিনি, এটা কারণ জায়গায় ওখানে কবর কত দূর পর্যন্ত ছিল আমি জানি না। যতটুকু কবর দেখছি সেই কবরের উপরে আমরা একটা গাইড ওয়াল দিচ্ছি, ওর থেকে আমরা বাধা শুরু করছি। বালু মাটি উত্তোলনের সুযোগ নেই, আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। মাটি উত্তোলনের জন্যই যারা পায় নাই, পেয়েছে অন্য কোনো কারণে পুকুর হিসেবে, তো সেই ক্ষেত্রে মাটি উত্তোলনের কোনো সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে যদি কেউ করে থাকে আমরা আইনগত ব্যবস্থা তো অবশ্যই নিব। যদি দেখি যে হ্যাঁ অন দ্য স্পটে আমরা কাউকে পাচ্ছি না, মোবাইল কোর্টের জন্য সুযোগ নেই, সেই ক্ষেত্রে আমরা রেগুলার মামলার ব্যবস্থা করব। গ্রামবাসীর শেষ ঠিকানা রক্ষায় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে আশাবাদী স্থানীয় জনসাধারণ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। ইরানে হামলা পরবর্তী মধ্যপ্রাচ্য সংকট কাঁপিয়ে দিয়েছে এশিয়ার ব্যবহৃত গাড়ির বিলিয়ন ডলারের বাণিজ্য। প্রধান নৌপথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ায় স্থবির হয়ে পড়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার রপ্তানি। সমুদ্রে আটকা পড়েছে হাজারো গাড়ি আর তীরে কন্টেইনারের স্তূপ। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা, এদিকে ভেঙে পড়েছে সাপ্লাই চেইন। মধ্যপ্রাচ্যের সংকটের জেরে ব্যবহৃত গাড়ির বাজারের দুই প্রধান রপ্তানিকারক দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া পড়েছে সবচেয়ে বেশি বিপাকে। হরমুজ প্রণালী এড়াতে জাহাজগুলোকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে ভিন্ন রুটে, ফলে শত শত গাড়ি খালাস হচ্ছে শ্রীলঙ্কা বা চীনের মতো অপ্রত্যাশিত বন্দরে, কিছু আবার ফিরে যাচ্ছে জাপানে। দক্ষিণ কোরিয়ার অবস্থা আরও জটিল। বছরের সবচেয়ে ব্যস্ত মৌসুমেই রপ্তানি প্রায় বন্ধ। মধ্যপ্রাচ্যকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে তুরস্ক বা পূর্ব ইউরোপে গাড়ি পাঠানোর পথও রুদ্ধ। বন্দরগুলোতে জমছে গাড়ির পাহাড়, বাড়ছে কন্টেইনার সংকট ও জাহাজ ভাড়া। মধ্যপ্রাচ্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত বাজার। সেখান থেকে আমরা তুরস্ক এমনকি পূর্ব ইউরোপেও ব্যবসা করি। মধ্যপ্রাচ্যে থাকা তুর্কি ক্রেতারাই আমাদের জন্য একটি সেতুর মতো কাজ করতেন, কিন্তু এখন সেই পুরো নেটওয়ার্কই প্রায় অকেজো হয়ে পড়েছে। এই অচলাবস্থায় রপ্তানিকারকরা পড়েছেন তীব্র নগদ টাকার সংকটে। ক্রেতাদের কাছ থেকে যেমন অগ্রিম আসছে না, তেমনি আটকা পড়েছে বিক্রির টাকাও। সংকট দীর্ঘায়িত হলে বাড়তে থাকা তেল ও জাহাজ ভাড়ার চাপে এই শিল্প আরও বড় ক্ষতির মুখে পড়বে বলে করা হচ্ছে আশঙ্কা। নিবির আমিন, নিউজ 24। দর্শক, আর এই ছিল বিজনেস আওয়ারে। ধন্যবাদ সবাইকে।